আমরা দেখেছি তার জীবনে। কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে যখন ঠাকুর নিজে যেচে কেশব সেনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এই বেলঘরিয়ার মাটিতে, যেখানে বিটি রোডটি গেছে। এখান থেকে সোজা যদি আমরা পশ্চিম দিকে যাই, এখান থেকে 3 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার গেলেই একটি জায়গা জয়গোপাল সেনের বাগানবাড়ি। সেখানে ব্রাহ্ম সমাজের এক ভক্ত জয়গোপাল সেন, তাদের একটি বাগানবাড়ি ছিল, পুষ্করিণী ছিল। সেই পুষ্করিণীতে সুন্দর ঘাট বানানো ছিল, আর এই ব্রাহ্ম ভক্তেরা সেখানে আসতেন, উপাসনা করতেন, অধিবেশন তাদের চলত তাদের অনুযায়ী। তাদের সেখানে ঠাকুর গিয়েছেন কেশব সেন কি বলেন জানতে, মানে শুনতে, হৃদয়কে সঙ্গে নিয়ে এসেছেন। সেদিন কেশব সেনেরও প্রথমে মনে হয়েছিল যে এ অত্যন্ত সাধারণ একজন মানুষ, একটা ধুতি মাত্র একটা পড়া আছে, হাতে জামাও ছিল না, ধুতির যে একটি খুঁট একটা প্রান্ত তার গায়ের উপর দিয়ে ফেলা, এরকম একটি মানুষ আর কি ভাববেন সাধারণ। কিন্তু ঠাকুরের যখন কথা শুরু হয়, আস্তে আস্তে তিনি বুঝলেন যে ইনি অসামান্য অসাধারণ মানুষ। এবং এই প্রথম সাক্ষাৎকার 15ই মার্চ হয়েছিল, সেটি 1875 সালে। তার ঠিক 12-13 দিন পরে 28শে মার্চ তার ইন্ডিয়ান মিররে তার সম্বন্ধে তিনি লিখলেন। কেশব সেন তখনকার দিনে অত্যন্ত বাগ্মী, যেমন তিনি লেখার ইংরেজিতে লিখতেন, ইংল্যান্ডে যা গেছেন কয়েকবারই, তার অত্যন্ত নামডাক, ব্রাহ্ম সমাজের নেতা তিনি। তার সেই সব লেখার থেকে ঠাকুরের সম্বন্ধে মানুষ জানতে পারে। কলকাতায় যাদের আমরা শিক্ষিত এলিট বলি, ঠাকুরের সম্বন্ধে তারা ওই কেশব সেনের লেখা থেকেই যেন জানতে পারে। এরপর ধীরে ধীরে তার কাছে মানুষ আসে। প্রথমে আমরা দেখি কিছু গৃহভক্তরা তার কাছে এসেছেন, গৃহভক্তদের সঙ্গে তিনি কথা বলেছেন, দেখেছেন তারা তাকে কতখানি নিতে পারে। এবং হয়তো তার মনে হয়েছিল যে এরা সেই সব মানুষ নন, মা যাদের কথা বলেছিলেন এটা তার নন। এরপরে আমরা দেখি এই 1879 থেকে শুরু করে প্রায় 84-85 অবধি, ওই 5-6 বছর ধরে তার কাছে এই যুবক শ্রেণী এসেছে, যারা স্কুলে একটু উঁচু ক্লাসে পড়ছে বা কলেজে ভর্তি হয়েছে, তারা আসছেন। তাদের দেখে তিনি চিনেছেন যে এদের কথাই মায়ের নির্দেশে হয়তো ছিল, যে মা যাদের কথা বলেছিলেন আসার কথা, এরা হচ্ছে সেই সব মানুষ। এবং তাদের কাছে পেয়ে তিনি শান্ত যেন বলেন। তার আগে তো তিনি সেই আমরা বর্ণনায় পাই, যখন আরতির ঘণ্টা হতো তিনি কুটিবাড়ির ছাদে চলে যেতেন। ঠাকুরের এখন যে ঘর, তখন তিনি ওখানে থাকতেন না, কুটিবাড়িতেই ছিলেন। কুটিবাড়ি মানে রানীর আশ্রমের মন্দির যেটা আছে তার ডান দিকে যে বাড়িটি, সেই বাড়িতে তিনি থাকতেন। সেই ছাদে চলে গিয়ে চিৎকার করে বলতেন, তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখতে পেয়ে আমার কষ্ট হয়। তাতে তাদের আহ্বান করছেন। তো এই যে মানুষগুলি বা এই ছোটো ছোটো বলতে গেলে সব 16, 18, 20, 22 বছরের, এরা সব আসতে শুরু করেন তাদের কাছে, মায়ের ঠাকুরের কাছে। এবং ঠাকুরও তাদের ধীরে ধীরে তার যে উদার ভাব, সেগুলি তাদের মধ্যে তারা দেখতে পেলেন। ঠাকুরের মধ্যে এইসব যে ভাবের যে কী বলবো, যে উচ্চ অবস্থা, সেগুলো দেখলেন। এবং তিনি সর্বধর্ম সমন্বয় করেছেন এ কথা তারা শুনেছেন, বা ঠাকুর নিজেও বলতেন তার সেই সাধন অবস্থার, সাধনকালের কথা। তার থেকে বোঝা যায় যে এই মানুষগুলির মধ্যে তিনি যা রেখে যাবেন, সেগুলি ধীরে ধীরে সমাজে ছড়াবে। এবং এই যে নরেন, রাখাল, বাবুরাম, তারও, শরৎ, শশী, প্রমুখ সব 16 জন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদ তিনি নির্বাচিত হলেন। এবং তাদের প্রত্যেককে তিনি সেভাবেই শিক্ষা দিলেন। এবং তার প্রধান যেন ছিল, তার যেন খেয়াল ছিল নরেন্দ্রনাথের প্রতি। নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত, তখনকার অভিজাত বংশের একটি ছেলে, কলকাতার শিক্ষিত বংশের, তার বাবা উকিল। এবং
সেই মানে একজন একটা খুব টকবকে যুবক যেমন হয়, খুব দুরন্ত। ঠাকুর বলছেন যে এই যে ছেলেটি সম্রাটের সম্বন্ধে, এই ছেলেটিকে দেখছো এখানে শান্ত হয়ে বসে আছে, কিন্তু যখন চাতালে কালীবাড়ির যে উঠোনে তখন ও দৌড়দৌড়ি করে বা খেলাধুলো করে, সে তার অন্যরকম চেহারা। এরকম দেখাই যায় যারা যুবক, সত্য যুবক যারা যৌবনকাল যাদের সমাগত হচ্ছে, কৈশোর তরুণ এসব পার করে, তাদের মধ্যে এই যে একটা শক্তির বিশেষ আবির্ভাব হয়, এটা মানুষ মাত্রই হয়, কেমন জীব মাত্রই হয়। তো এই শক্তিটিকে ঠিক পথে চ্যানেলাইজ করে যদি আমরা না দিই, তাহলে সেটি অপচয়ী হয়ে যায়। যুব শক্তির যেই বিশাল একটা আধার যুব সমাজ, এইটি ঠাকুর হয়তো বুঝছেন বা তিনি এইটিকে পছন্দ করতেন। তাদের মধ্যে থেকে তার সাধনের যে ফল বা পরিণতি, সেগুলি তাদের বোঝাতেন এবং তাদের জীবনেরও যে ওই উদ্দেশ্য, ভগবান লাভ, ভগবত দর্শন, এই যে সব কথাগুলি তার মুখ থেকে প্রায় বেরিয়ে আসতো, সেই সব কথাও তারা শুনেছেন। আর একটি মজার ব্যাপার হচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার, যে এই যে মানুষগুলি, যে ছেলেগুলি তার কাছে, যুবকগুলি তার কাছে গিয়েছিলেন, কারো কিন্তু ভাব নষ্ট তিনি করতেন না। যে যেভাবে চলছে সেভাবেই তিনি তাদের চলতে দিতেন, কিন্তু যা ভালো সেটি যাতে তারা গ্রহণ করে এবং তাদের বোঝার মধ্যে বা ভাবনার মধ্যে যদি কোনো অসামঞ্জস্য থাকে বা ভালো যদি কিছু না থাকে, সেটি তিনি বলে দিতেন। যেটা এরকম নয়, তুমি যেভাবে চলছো এটা এইভাবে করলে কেমন হয়, এরকম একটা তার মনোভাব ছিল। আর তারাও এটি দেখতেন যে হয়তো তাদের যে জীবন যেভাবে চলছে সেটি হয়তো গতানুগতিক হিসেবে তারা গ্রহণ করেছেন বটে, কিন্তু ঠাকুরের যে জীবন, তার যে মহৎ ভাব, সেগুলি তাদেরও গ্রহণ করতে হবে। তা নাহলে হবে না, ঠিক মানে জীবনটা সফল হবে না। ঠাকুর তাদের তৈরি করেছেন এবং তারাই পরবর্তীকালে তার যে প্রধান বার্তাবহ স্বামীজি বিবেকানন্দ, তিনি ঠাকুরের দেহাবসানের পরে প্রায় 6 বছর পরে তিনি বাইরে গেলেন, সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন। এবং এই স্বামীজির জীবনের একজন প্রধান ভাষ্যকার, যদি বলি প্রধান ভাষ্যকারদের একজন ভগিনী নিবেদিতা, তিনি স্বামীজিকে খুব কাছ থেকে দেখেছেন, তাকে বোঝার চেষ্টা করেছেন এবং তিনি একটা তার রচনার মধ্যে লিখেছেন স্বামীজির সম্বন্ধে, মাই মাস্টার এই স্বামীর এই বইটি মোদী আচার্যদেব, সেখানে লিখেছেন যে স্বামীজির জীবন 3টি তত্ত্বের উপর গঠিত হয়েছিল। সেই তত্ত্বগুলি হচ্ছে গীতা, গঙ্গা, গায়ত্রী। এটি তিনি বলছেন তার মতো করে। অর্থাৎ গীতা মানে শাস্ত্র, আমাদের যে প্রাচীন শাস্ত্র, যেটিকে ভারতবর্ষের মূল জীবনী শক্তি বলা হয়। ভারতবর্ষ যে শাস্ত্রকে অনুসরণ করে হাজার হাজার বছর ধরে চলছে, সেই শাস্ত্রের যেমন একটা প্রভাব ছিল, আবার ছিল গোবিন্দ মানে একদম চরম গুরু হিসেবে যাকে দেখা হয়, গুরু, এবং গায়ত্রী অর্থাৎ ওই শাস্ত্র, এবং গঙ্গা মানে জন্মভূমি, অর্থাৎ তার গুরু, শাস্ত্র এবং জন্মভূমি, এই 3টি সমন্বয়ে যেন তার জীবন গঠিত হয়েছে। আমরা জানি যে নরেন্দ্রনাথ যখন কলেজে পড়ছেন, তখন তিনি দর্শনের ভক্ত ছিলেন, দর্শন শাস্ত্রের, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞানও বটে, বিজ্ঞানও তিনি খুব ভালোবাসতেন। এবং তার কাছ থেকে পরবর্তীকালে যে বক্তৃতার মধ্যে এই সাহিত্য বলি বা বিজ্ঞান বলি বা দর্শন বলি, ইতিহাস বলি, কত সুন্দর সুন্দর সব কথা এসেছে। তার এত তীক্ষ্ণ সেসব বিচারের ক্ষমতা ছিল যে খুব ছোট্ট কথার মধ্যে একটা জাতির ইতিহাস তিনি হয়তো বলে দিচ্ছেন। এই জাতি যেভাবে চলছে, সেই জাতিটা
তার ভূমিকা কী, আর তার দ্বারা পৃথিবীর কোনো কিছু উপকার হচ্ছে কিনা বা তার অপকার হচ্ছে কিনা, বা সেই জাতিটার কী উদ্দেশ্য, এটি তিনি তার রচনার মধ্যে যারা পড়েছেন একটু মনোযোগ দিয়ে এগুলো দেখা যায়, কিন্তু সেগুলি আজকাল যারা গবেষণা করেন তাদের গবেষণার বস্তু হয়েছে। স্বামীজিকে তো এখনও বুঝতে পারা যায়নি, বুঝতে পারিনি আমরা, সেই গবেষণা তারা করছেন, এখনও করে যাচ্ছেন। তো সেই স্বামীজি দেখেছেন যে শাস্ত্রে আমাদের দর্শন, আমাদের যে আধ্যাত্মিকতা, সেগুলি মানুষের হঠাৎ করে চলে আসে না জীবনে। তার জন্যে যে মানুষে আসবে তাকে খুব সতর্কই চলতে হয় এখানে, অর্থাৎ তাদের জীবনের সঙ্গে শাস্ত্রের একটা গভীর সম্পর্ক থাকে। এই শাস্ত্রের যে অনুভূতিগুলি তিনি দেখেছিলেন শেষে ঠাকুরের জীবনে। শাস্ত্রে যেসব কথা, যে অবস্থার কথা বলা হয়েছে, মানুষ থেকে কী করে দেবতায় পরিণত হয়, দেবত্বে উন্নীত হয় এবং শেষে তার মুক্তি হয়ে যায়, এটি তিনি শাস্ত্রে যেমন পড়েছিলেন তার একটি জ্বলন্ত উদাহরণ তিনি পেয়েছিলেন ঠাকুরের জীবন। এই ঠাকুরকে তিনি তাই বলেছেন যে বেদমূর্তি, বেদে যেসব কথা বলা হয়েছে তার ঠাকুরকে যদি আমরা না জানি তাহলে বেদের কোনো অর্থই আমরা পাবো না। বেদের যে অনুভূতি সত্যি সত্যি এগুলো হয় ঠাকুরের জীবনে, যেগুলি হচ্ছে সেটা প্রধান দৃষ্টান্ত। এরপরে এইখানে তিনি থেমে থাকলেন না, তাহলে এই যে সারা ভারতবর্ষে এই আদর্শ নিয়ে চলছে, সেই আদর্শ থেকে তাদের এখনও চ্যুতি হয়নি। সেই বৈদিক আদর্শ আমাদের দেশে চলছে, কোথায় কীভাবে তার স্ফূর্তি হয়েছে, কীভাবে সেটি দেখা দিয়েছে দেখতে হবে। এই জন্য তার ভারত ভ্রমণ শুরু হলো। ভারতবর্ষের প্রায় সর্বত্রই তিনি ভ্রমণ করেছেন এবং দেখেছেন যে সত্যি সত্যি ভারত ওই আধ্যাত্মিকতাকে নিয়েই তার চলছে। বাইরের যা কিছু তার সম্বন্ধে ভারতবর্ষে বেশি অত আগ্রহ নেই। যারা আমরা বক্তৃতাগুলি পড়েছি, ভারতী বিবেকানন্দ যখন তিনি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এই যে পর্ব তিনি বক্তৃতা দিয়েছেন, কলম্বো এই বক্তৃতা বেশ দীর্ঘ বক্তৃতা, সেখানে দেখি যে সেখানে বলছেন যে ভারতবর্ষ চিরকাল এই ধর্মের সম্বন্ধে তাদের আগ্রহটা সবসময় বেশি। কোথায় কি আবিষ্কার হলো, কোথায় কি সরকার কে গড়ল, বা কোথায় যুদ্ধ বিগ্রহ কীরকম কী হচ্ছে, সেসব তার কাছে খবর থাকে না। একজন কৃষকের কাছে সবচেয়ে বড় খবর হচ্ছে যদি কোনো আধ্যাত্মিক গুরু তিনি কী বললেন, বা আমাদের এই ধর্মজগতে কীভাবে আমরা এগোতে পারি, বা তার সম্বন্ধে কেউ কিছু যদি বলেন, সেই নিয়ে তাদের আগ্রহটা বেশি। স্বামী বলছেন যে প্রত্যেক জাতিরই এটা একটা যেন স্বভাব থাকে। কারো হয়তো রাজনীতি, কারো হয়তো দর্শন চর্চা, কেউ হয়তো এই অ্যাস্থেটিক, অর্থাৎ সব কিছু যে মানে সুচারুরূপে চলবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা বলি যে সুন্দরটা কীভাবে আমরা বাইরের দিকটা খুব সুন্দরভাবে রাখতে পারি, এই যে একটা নন্দন দৃষ্টি, সেটি কারো কোনো জাত এটিকে গ্রহণ করেছে। কিন্তু ভারতবর্ষের একটি যেন তার উদ্দেশ্য যে কীভাবে সে মুক্তি লাভ করবে। এই জগৎটা মুক্তি লাভের একটা ক্ষেত্র যান, এখান থেকে তাকে চলতে চলতে সে একদম চরমে এই জগৎ বা এই জন্ম মৃত্যুর চক্র থেকে সে উদ্ধার তাকে হতে হবে। এই মুক্তিটাই হচ্ছে তার চরম লক্ষ্য, যেটি ঠাকুর বলে গেলেন ঈশ্বর লাভই, ঈশ্বর দর্শনই মানব জীবনের উদ্দেশ্য। স্বামীজির যত বক্তৃতা আমরা দেখি, ওই বক্তৃতার একটাই তিনি একেবারে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন একদম নিজ মানে একদম জাগতিক বিষয় থেকে শুরু করে ইতিহাসের মাধ্যমে বা যেভাবে জগৎ চলছে, সংসার চলছে, তাদের ভিতর দিয়ে তিনি এগোতে নিয়ে গেলেন, একেবারে ওইখানে গিয়ে ছেড়ে দিলেন যে এইটি হচ্ছে আমাদের চরম লক্ষ্য, যত তার বক্তৃতা আছে। কিন্তু এইটি তো হচ্ছে ঠিক কথা, কিন্তু কীভাবে সেখানে আমরা পৌঁছবো, পথ কী, এগুলি হয়তো তাত্ত্বিক দিক দিয়ে খুব ভালো আছে। স্বামীজির বাণী মুক্তি বলা হয়, তিনি তো সব বলে গেলেন, কিন্তু এমন কিছু
কিছু উপায় আছে কি যেখানে আমরা পৌঁছতে পারি বা যে পথ ধরে আমরা ওই তত্ত্বের সীমায় পৌঁছতে পারি, সেটিও তিনি দেখালেন। এবং বারবার তিনি বলছেন যে মানুষের মধ্যে ঈশ্বর আছেন। ওই সময় ভারতবর্ষের অবস্থা কীরকম? অত্যন্ত যেন নুয়ে পড়া ভারতবর্ষ। সেই বাইরের জগতে ভারতবর্ষের পরিচয় ছিল একটা অন্ধকারাচ্ছন্ন দেশ। সেখানে অজ্ঞতা, কুসংস্কার এগুলিতেই ভরা দেশ। সেখানে সভ্যতার কোনো চিহ্ন নেই। কিন্তু ভারতবর্ষ উপর দিয়ে যেসব ঝড়ঝাপটা গেছে, কত জাতি এসে, কত বাইরের সব এসে তারা ভারতবর্ষকে লুণ্ঠন করেছে, পদানত করার চেষ্টা করেছে। সেই জন্য ভারতবর্ষ যেন ক্রমশ সে লুপ্ত হয়ে গিয়েছিল। এবং আমরাও ভাবতে শিখেছিলাম, আমাদেরও একটা যে হীনমন্যতা সেটি এসে গিয়েছিল যে ভারতবর্ষের আর কোনো উপায় নেই, আমাদের এভাবেই যেন চলতে হয়। স্বামীজি বলছেন না যে তিনি একটি সমুদ্রের তীরে বসে আছেন বন্দরে, একটি নৌকো থেকে, একটি জাহাজ থেকে প্যাট কি পিটার একটু নামলো, তার পিঠটা বেঁধে গেছে, একটা ছোট্ট পুঁটলি তার কাঁধে, একটা লাঠি হাতে সে চলছে। কিছুদিন পরে সেই পিটারকে দেখা গেল একদম সোজা হয়ে চলছে। তার সেই ভাব ভঙ্গি একদম চেঞ্জ হয়ে গেছে। কারণ পিটার যেখান থেকে এসেছে সেটি হচ্ছে একটি পদানত দেশ, সেখানে সে খুব সংকুচিত হয়ে থাকতো। কিন্তু যখন আমেরিকার মাটিতে সে এলো, যেখানে স্বাধীনতার একটা পীঠভূমি, সেখানে এসে সে নিজেকে জানলো। সবাই তাকে বললো, প্যাট তুই এরকম কেন? তুই সোজা হয়ে দাঁড়া, তুই আমার সঙ্গে তোদের কোনো পার্থক্য নেই, তোর কোনো পার্থক্য নেই। এই যে স্বামীজি বোঝাচ্ছেন এভাবে যে আমাদের ওইরকম একটা যে একটা অবস্থায় চলে এসেছিল, যখন নিজেদের আমরা যেন ভুলতেই বসেছিলাম আমাদের যে গরিমা, আমাদের আত্ম গরিমা, আমাদের প্রাচীন ঐতিহ্য, এগুলিতে আমরা যেন সেই গর্তে ঢোকার মতো অবস্থা আর কি, নিজের খোলসের মধ্যে ঢুকে যাওয়া। এই স্বামীজির দ্বারা যে নতুন চিন্তাভাবনা আমাদের মধ্যে এলো, বা এই ভারতবর্ষ সম্বন্ধে ভারতের পুরো জগৎটাই জানলো ওই পার্লামেন্ট অফ রিলিজিয়নের মাধ্যমে। এরপর থেকে অন্যরকম একটা ভারতবর্ষের জয়যাত্রা শুরু হলো। যে আধ্যাত্মিক চৈতন্য তিনি জাগিয়ে নিয়েছিলেন, সেটা ধীরে ধীরে রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি, এবং বর্তমানকালে বা আরও কিছুদিন আগে থেকে সেটি অর্থনৈতিক ক্ষেত্রেও মুক্তির একটা যেন আমরা পাচ্ছি। ভারতবর্ষ কত দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, যেটি হয়তো আমরা ভাবাই যেত না আজ থেকে 70-80 বছর, মানে যতদিন স্বাধীনতার আগে আর তারও অনেক পরেও ভারতবর্ষ এখন কত এগিয়ে যাচ্ছে, এবং অগ্রণী যেসব জাত তাদের সঙ্গে সমান তালে সে এগিয়ে চলেছে। তো এই ভারত মূর্তি, ভারত প্রতিমা যে বিবেকানন্দ, তাকে নিয়ে আমাদের এই যুব সম্মেলন, এবং এই যুব শ্রেণীর উপর তার যে আশা ভরসা ছিল, এগুলি দায়স্বরূপ আমাদের দিয়ে গেছে। তাকে বুঝতে হবে ভালো করে, এবং সেই মতো আমাদের জীবনকে তৈরি যাতে হয়, এই জন্য মাঝে মাঝে সম্মেলন করা হয়। বেলুর মঠের একটি উইং আছে, একটি বিভাগই আছে, যে যুব শ্রেণীর জন্য কিছু আমাদের করতে হবে। তারা নিজেকে জানুক, নিজেকে জানতে হয়। নিজেকে জানার জন্যেই স্বামীজি যেভাবে আমাদের কাজে লাগতে পারেন, বা তিনি আমাদের যেভাবে সাহায্য করতে পারেন, আমরা মনে হয় তিনি সবচেয়ে বেশি সাহায্য করবেন আমাদের। অন্য কোনো জায়গা থেকে আমরা এত পাবো না। নিজেকে আবিষ্কার করার একটি মূল পদ্ধতি হচ্ছে স্বামীজি। আবার আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সবাইকে জানাই, এই বলে আমি আমার কথা শেষ করি।